বাসর রাতে সে বলল, ছবিগুলি কিভাবে তোমার কাছে গিয়েছে আমি জানি, কিন্তু তোমাকে বলবো না। তুমি জানতেও চেও না। বাংলা অডিও গল্পে আপনাকে আমন্ত্রণ। এখন আপনি শুনবেন কথাসাহিত্যের জাদুকর হুমায়ূন আহমেদের ছোট গল্প ছবি। তখন আমি উত্তরায় আস্ত একটা দোতলা বাড়ি ভাড়া করে একা থাকি। ব্যক্তিগত কারণে স্বেচ্ছা নির্বাসনও বলা যেতে পারে। রান্নাবান্না করার জন্য একজন বাবুর্চি রেখেছিলাম। তৃতীয় দিনে সে বাজার করার টাকা পয়সা নিয়ে বের হলো, আর ফিরল না। চাল, ডাল, তেল অনেক কিছু কিনতে হবে বলে সে ১৫০০ টাকা নিয়েছিল। পরে দেখা গেল সে এই টাকা ছাড়াও আমার হাতঘড়ি, চশমার খাপ এবং টেবিলে রাখা রাজশেখর বসুর চলন্তিকা ডিকশনারিটাও নিয়ে গেছে। ডিকশনারি নেবার কারণ কিছুতেই স্পষ্ট হচ্ছে না। যে বাজারের ফর্দে কাঁচামরিচের বানান লিখে কাঁচামরিচ, চলন্তিকা ডিকশনারির তার প্রয়োজন থাকলেও কাজে আসার কথা না। আমি ঠিক করে রাখলাম মিসির আলি সাহেবের সঙ্গে দেখা হলে প্রসঙ্গটা তুলব। চলন্তিকা ডিকশনারি সে কেন নিয়েছে এই ব্যাখ্যা নিশ্চয়ই তিনি দিতে পারবেন। তারপর দুবার তার সাথে আমার দেখা হয়েছে, দুবারই ভুলে গিয়েছি। তৃতীয়বার যেন এই ভুল না হয় তার জন্য লেখার টেবিলে রাখা নোট বইতে লাল বল পয়েন্টে লিখে রেখেছি, মিসির আলি, চলন্তিকা চুরি রহস্য। বর্ষার এক সন্ধ্যায় মিসির আলি উপস্থিত। তার সঙ্গে মাঝারি সাইজের টকটকে লাল রঙের একটা ফ্লাক্স। তিনি বললেন, চা এনেছি, চা খাবার জন্য তৈরি হন। বলেই তিনি পাঞ্জাবির পকেট থেকে দুটো ছোট ছোট গ্লাস বের করলেন। আমি বললাম, বাসায় তো কাপ ছিল, পকেটে করে গ্লাস আনবার দরকার ছিল না। মিসির আলি বললেন, যে চা এনেছি তা দামি চায়ের কাপে খেলে চলবে না। রাস্তার পাশে যেসব টেম্পোরারি চায়ের দোকান আছে তাদের কাপে করে খেতে হবে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে। আমি বললাম, দাঁড়িয়ে খেতে হবে কেন? মিসির আলি বললেন, ওই সব দোকানে একটা মাত্র বেঞ্চ থাকে, সেই বেঞ্চে কখনো জায়গা পাওয়া যায় না। দাঁড়িয়ে চা খাওয়া ছাড়া গতি কি? আরাম করে যে চাটা শেষ করবেন সে উপায়ও নেই। ব্যস্ততার মধ্যেই চা পান শেষ করতে হবে, কারণ গ্লাসের সংখ্যা সীমিত, অন্য কাস্টমাররা অপেক্ষা করছে। শিশুর পিতা শিশুর অন্তরে লুকিয়ে থাকে, কথাটা যেমন সত্যি, তেমনি সব বড় মানুষের মধ্যে একজন শিশু লুকিয়ে থাকে, তাও সত্যি। মিসির আলির মধ্যে লুকিয়ে থাকা শিশুটির কারণে আমাকে ফ্লাক্সের চা দাঁড়িয়ে ব্যস্ত ভঙ্গিতে খেয়ে শেষ করতে হলো। মিসির আলি বললেন, প্রতিটি খাদ্যদ্রব্যের জন্যে পরিবেশ আলাদা করা। ভাপা পিঠা খেতে হয় উঠানে, চুলার পাশে বসে। চীনাবাদাম খেতে হয় খোলা মাঠে, পা ছড়িয়ে অলস ভঙ্গিতে। মদ খেতে হয় কবিতার বই হাতে নিয়ে। আমি বললাম, তাই নাকি? মিসির আলি বললেন, আপনাদের কবি ওমর খৈয়াম সেই রকমই বলেছেন। অল্প কিছু আহার মাত্র অনেকখানি ছন্দমধুর কাব্য দিতে পারে। মিসির আলিকে নিয়ে বারান্দায় বসলাম। ভালো বর্ষণ শুরু হয়েছে। বারান্দা থেকে উত্তরা লেকের খানিকটা চোখে পড়ছে হলুদ সোডিয়াম ল্যাম্পের কারণে। মিসির আলি বললেন, আপনাকে গল্প শোনাতে এসেছি। আমি বললাম, নিজেই গল্প শোনাতে চলে এসেছেন, ব্যাপারটা ঠিক বুঝলাম না। আপনার গল্প শোনার জন্য তো অনেক ঝোলাঝুলি করতে হয়। মিসির আলি বললেন, আপনি হঠাৎ একা হয়ে পড়েছেন। সারা জীবন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আপনাকে ঘিরে ছিল, এখন কেউ নেই। আমি নিজে নিঃসঙ্গ মানুষ। নিঃসঙ্গতা আমার ভালোই লাগে।
আপনার লাগার কথা না, গল্প বলে আপনাকে খানিকটা আনন্দ দেব। কোনো এক সময় গল্পটা আপনি নিজেও লিখে ফেলতে পারবেন। আমি বললাম, আনসলভ মিসির আলি? তিনি বললেন, হ্যাঁ, যে গল্পটা বলবো তার ব্যাখ্যা আমি বের করতে পারিনি। আমি বললাম, শুরু করুন। মিসির আলি বললেন, এখানে গল্প বলবো না, ঘরের ভেতরে চলুন। আপনার দৃষ্টি বৃষ্টির দিকে। একজন কথক শ্রোতার কাছে পূর্ণ অ্যাটেনশন দাবি করে। আমি গল্প বলবো আর আপনি বৃষ্টি দেখবেন, তা তো হবে না। আমি বললাম, গল্পের সঙ্গে কি আর কিছু লাগবে? মিসির আলি বললেন, চা এবং সিগারেট লাগবে। ফ্লাক্সে চা আছে, সিগারেট আছে আমার পকেটে। ভালো কথা, আমি আপনার জন্য একটা বই নিয়ে এসেছি, সার্জ ব্রেজলির লেখা লিওনার্দো দা ভিঞ্চি। বিশেষ করে এই বইটি আনার কোনো কারণ আছে কি? আমি জানতে চাইলাম। মিসির আলি বললেন, আছে। কিছু বই আছে নিঃসঙ্গ অবস্থায় পড়তে অসাধারণ লাগে। এটা সেই রকম একটা বই। আমরা দুজনেই শোবার ঘরে ঢুকলাম। মিসির আলি বিছানায় পা তুলে আয়োজন করে গল্প বলতে শুরু করলেন। এত আয়োজন করে তাকে কখনো গল্প বলতে শুনিনি। আমি যে খুব চা প্রেমিক লোক তা না, তবে রাস্তার পাশে অস্থায়ী চায়ের দোকানে চা খেতে বেশ ভালো লাগে। কেন ভালো লাগে তা বলতে পারছি না, এটা নিয়ে কখনো ভাবিনি। শীতকালের দুপুর, বাসায় ফিরছি, পথে চায়ের দোকান দেখে রিক্সা দাঁড় করিয়ে চা খেতে গেলাম। অনেকদিন এত ভালো চা খাইনি। চমৎকার মিষ্টি গন্ধ। চায়ে চিনিও পরিমাণ মতো, ঘন লিকার। চা শেষ করে দাম দিতে গেছি, দোকানি হাই তুলতে তুলতে বলল, দাম দিতে হবে না। আমি বললাম, দাম দিতে হবে না কেন? দোকানি বলল, আপনি আজকে ফ্রি। আমি বললাম, ফ্রি মানে? দোকানি বিরক্ত মুখে বলল, প্রত্যেক দিন ৫ জন ফ্রি চা খায়, আজ আপনি ৫ জনের মধ্যে পড়ছেন। আর পেঁচাল পারতে পারবো না, এখন বিদায় হন। ফ্রি চা খেয়ে বিদায় হয়ে যাবার প্রশ্নই আসে না। জিজ্ঞাসাবাদ করে জানলাম, জনৈক প্রফেসর দোকানিকে প্রতি মাসের শুরুতে ৪৫০ করে টাকা দেন, যাতে প্রতিদিন ৫ জন কাস্টমারকে সে ফ্রি চা খাওয়াতে পারে। ৩ টাকা করে চায়ের কাপ, দিনে ১৫ টাকা, ৩০ দিনে ৪৫০ টাকা। আমি বললাম, প্রফেসর সাহেবের নাম কি? নাম জানি না, কুদ্দুস জানে, কুদ্দুস রেজিগান। চায়ের দোকানদার বলল। আমি বললাম, কুদ্দুসটাকে? দোকানদার বলল, ওই যে রুটি বেচে, সামনের গলির ভেতরে ঢুকেন, ৪-৫টা বাড়ির পরে কুদ্দুসের ছাপড়া পাইবেন। আমি বললাম, কুদ্দুসও কি ৫ জনকে ফ্রি রুটি খাওয়ায়? দোকানদার বলল, যে হে লাভ করে মেলা, ডেইলি ৭০ টাকা পায়, ১-২ জনরে ফ্রি খাওয়ায়, বাকি টাকা মাইরা দেয়। প্রফেসর সাবরে ঘটনাটা বলছি, উনি কোনো ব্যবস্থা নেন নাই। আমি বললাম, কুদ্দুস থাকে কোথায়? দোকানদার বলল, জানি না, কুদ্দুস জানতে পারে, তারে জিগান গিয়া। আমি কুদ্দুসের সন্ধানে বের হলাম। সে রাস্তার পাশে ছাপড়া ঘর তুলে রুটি, ডাল এবং সবজি বিক্রি করে। শুকনো মরিচের ভর্তা ফ্রি। দেখা গেল সে প্রফেসর স্যারের নাম ছাড়া আর কিছুই জানে না। প্রফেসর স্যারের নাম জামাল। কুদ্দুসকে জামাল স্যারের ওপর অত্যন্ত বিরক্ত মনে হলো। সে বলল, এমন ঝামেলার মধ্যে আছি, দুনিয়ার না খাওয়া মানুষ ভিড় কইরা থাকে ফ্রি খাওয়ানোর জন্য, ৫ জনরে বেশি খাওয়াইতে পারি না, এরা এইসব বুঝে না। আমি বললাম, জামাল সাহেব কোথায় থাকেন জানো? কুদ্দুস বলল, না জানি না। আমি বললাম, এই এলাকাতেই কি থাকেন? সে বিরক্ত হয়ে বলল, বললাম তো জানি না। আমি বললাম, ওনার বয়স কত, চেহারা কেমন? কুদ্দুস বলল, রোগা পাতলা, মাথায় চুল কম, গায়ের রং ময়লা, চশমা আছে। বয়স কত বলতে পারবো না, এখন জানতো ত্যাগ তো কইরেন না,
ঝামেলার মধ্যে আছি। আমার জন্য জামাল সাহেবকে খুঁজে বের করা কোনো সমস্যাই না। বাসার ঠিকানা বের করে এক ছুটির দিনে সকাল 11টার দিকে উপস্থিত হলাম। একতলা বাড়ি, সামনে বাগান, বাগানে দেশি ফুলের গাছ, কামিনী, হাসনাহেনা, এইসব। বিশাল একটা কেয়া গাছের ঝোপ দেখলাম। বাড়ির সামনে কেউ সাপের ভয়ে কেয়া গাছ লাগায় না, উনি লাগিয়েছেন। বাঁশের একটা গেটের মতো আছে, গেটে বিখ্যাত নীলমণি লতা। বিখ্যাত কারণ নীলমণি লতা নামটি রবীন্দ্রনাথের দেওয়া। বড় গাছের মধ্যে একটা কদম গাছ আর একটা বকুল গাছ। অচেনা একটা বিশাল গাছও দেখলাম। কলিং বেলে চাপ দিতেই 10-11 বছরের এক কিশোরী এসে দরজা খুলে দিল। আমি অবাক হয়ে কিশোরীর মুখের দিকে তাকিয়ে আছি। অবাক হবার কারণ, এমন মিষ্টি চেহারা। আমার প্রথমেই জিজ্ঞেস করা উচিত, এটা কি জামাল সাহেবের বাড়ি? আমি তা না করে জিজ্ঞেস করলাম, কেমন আছো মা? মেয়েটি হাসতে হাসতে বলল, চাচা, আমি ভালো আছি। আমি বললাম, এই গাছটার নাম কি মা? মেয়েটা বলল, ছাতিম গাছ, অনেকে বলে ছাতি আম। আমি বললাম, জামাল সাহেব তোমার কে হন? মেয়েটি বলল, আমার বাবা। আমি বললাম, উনি কি বাড়িতে আছেন? মেয়েটি বলল, না, বাড়িতে নেই, বাজার করতে গেছেন। চাচা, ভেতরে এসে বসুন, বাবা এখনই চলে আসবেন। আমি বললাম, মা, তোমার নাম কি? মেয়েটি বলল, আমার নাম ইথেন, বাবা কেমিস্ট্রির টিচার তো, এজন্যই এমন নাম রেখেছেন। চাচা, ভেতরে আসুন তো। আমি ভেতরে ঢুকলাম। বসার ঘরে শীতল পাটি বিছানো, শীতল পাটির ওপর বেতের চেয়ার, দেয়ালে একটাই ছবি, জল রঙে আঁকা, ঢাকা শহরে বৃষ্টি। এই একটা ছবি ঘরটাকে বদলে ফেলেছে। ঘরটায় একটা মিষ্টি স্বপ্ন তৈরি হয়েছে। মনে হচ্ছে আমি নিজেও এই ঘরের স্বপ্নের অংশ হয়ে গেছি। ইথেন আমাকে লেবুর শরবত বানিয়ে খাওয়ালো আর মাথা দুলিয়ে দুলিয়ে গল্প করতে লাগলো। সে বলল, আমাদের কাজের মেয়েটার নাম শুনলে আপনি চমকে যাবেন। নাম বলবো চাচা? আমি বললাম, বলো। মেয়েটা বলল, ওর নাম সুধারানী। আমি বললাম, সুধারানী নাম শুনে চমকাবো কেন? মেয়েটা বলল, কারণ নামটা হিন্দু, কিন্তু সে মুসলমান। সপ্তাহে সে একদিন ছুটি পায়, আজ তার ছুটি। সে ঘরেই আছে, কিন্তু কোনো কাজ করবে না। এক কাপ চা পর্যন্ত সে নিজে বানিয়ে খাবে না। আমাকে বলবে, ইঠু, এক কাপ চা দাও। আমাকে সে ডাকে ইঠু বলে। আমি বললাম, ছুটির দিনে তাহলে রান্না কে করে, তোমার বাবা? মেয়েটা বলল, হ্যাঁ, আমি বাবাকে সাহায্য করি। বাবা লবণের আন্দাজ করতে পারে না, আমি লবণ চেখে দেই। আজ আমি একটা আইটেম রান্না করব। আমি বললাম, কোন আইটেম? মেয়েটা বলল, আগে বলবো না, আপনি খেয়ে তারপর বলবেন কোনটা আমি রেঁধেছি। আমি বললাম, মা, তুমি আমাকে চেনো না, আজ প্রথম দেখলে, আমি কি জন্য এসেছি তাও জানো না, আমাকে দুপুরের খাবার দাওয়াত দিয়ে বসে আছো? মেয়েটা বলল, হ্যাঁ। কারণটা বলবো? আমি বললাম, বেশ, বলো তো। মেয়েটা বলল, আমার মা তখন খুবই অসুস্থ। বাবা মাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে এসেছেন, যেন মার মৃত্যুর সময় আমি এবং বাবা মার দুই পাশে থাকতে পারি। কাঁদতে ইচ্ছে হলে আমি যেন চিৎকার করে কাঁদতে পারি। হাসপাতালে তো চিৎকার করে কাঁদতে পারবো না, অন্য রোগীরা বিরক্ত হবে, তাই না চাচা? আমি বললাম, হ্যাঁ। মেয়েটা বলল, এক রাতে মার অবস্থা খুব খারাপ হলো। আমি ঘুমাচ্ছিলাম, বাবা আমাকে ঘুম থেকে তুলে মার কাছে নিয়ে গেলেন। মা বললেন, আমার ময়না সোনা চাঁদের কণা ইথেন বাবু, কেমন আছো? আমি বললাম, ভালো আছি মা। মা বলল, মা গো, আমি তো চলে যাব, মন খারাপ করো না। আমি বললাম, আচ্ছা। মা বলল, আমি থাকবো না,
তুমি তোমার বাবার সঙ্গে থাকবে, বড় হবে। অনেকের সঙ্গে তোমার পরিচয়ও হবে। যেসব পুরুষ মানুষ তোমাকে প্রথমেই মা ডেকে কথা শুরু করবে, ধরে নেবে এরা ভালো মানুষ, কারণ তুমি খুবই রূপবতী হবে। অতি অল্প পুরুষ মানুষই অতি রূপবতীদের মা ডাকতে পারে। এই বিষয়টা আমি জানি, কারণ আমিও অতি রূপবতীদের দলে। আমি বললাম, এই গল্পটা থাকুক মা, তুমি কাঁদতে শুরু করেছ। আমি কান্না সহ্য করতে পারি না। ইথেন চোখ মুছতে মুছতে বলল, গল্পটা তো শেষ হয়ে গেছে, আর নাই। আপনি আমাকে মা ডেকে কথা শুরু করেছেন তো, সেজন্যই আমি জানি আপনি আমার আপনজন। চাচা, ম্যাজিক দেখবেন? আমি বললাম, তুমি ম্যাজিক জানো নাকি? মেয়েটা বলল, অনেক ম্যাজিক জানি। দড়ি কেটে জোড়া দেবার ম্যাজিক, কয়েন অদৃশ্য করার ম্যাজিক, অঙ্কের ম্যাজিক। আমি বললাম, কার কাছে শিখেছ? মেয়েটা বলল, বই পড়ে শিখেছি। আমার জন্মদিনে বাবা আমাকে একটা বই দিয়েছেন। বইয়ের নাম ছোটদের ম্যাজিক শিক্ষা। সেখান থেকে শিখেছি। আমি ঠিক করেছি, বড় হয়ে আমি জুয়েলাইজ আঙ্কেলের কাছে ম্যাজিক শিখব। আচ্ছা চাচা, উনি কি আমাকে ম্যাজিক শেখাবেন? আমি বললাম, শেখানোরই তো কথা। আমি যতদূর জানি উনি খুব ভালো মানুষ। ইথেন আয়োজন করে ম্যাজিক দেখালো। দড়ি কাটার ম্যাজিকে প্রথমবার কি যেন একটা ভুল করলো। কাটা দড়ি জোড়া লাগলো না। দ্বিতীয়বার লাগলো। আমি বললাম, এত সুন্দর ম্যাজিক আমি আমার জীবনে খুব কমই দেখেছি মা। ইথেন বলল, সত্যি বলছেন চাচা? আমি বললাম, অবশ্যই সত্যি বলছি। ম্যাজিক দেখানোর সময় ম্যাজিশিয়ানের মুখে হাসি হাসি থাকলেও তাদের চোখে কুটিলতা থাকে। দর্শককে তারা প্রতারিত করছে, এই কারণেই কুটিলতা। ম্যাজিকের বিষয়টাও তাদের কাছে থাকে না, কারণ কৌশলটা তারা জানে। তোমার চোখে কুটিলতা ছিল না, ছিল আনন্দ এবং বিস্ময়বোধ। জামাল সাহেব বাজার নিয়ে ফিরলেন। আমাকে তার মেয়ের সঙ্গে ঘরোয়া ভঙ্গিতে গল্প করতে দেখে মোটেই অবাক হলেন না, যেন আমি তার দীর্ঘদিনের পরিচিত কেউ। ভদ্রলোক স্বল্পভাষী এবং মৃদুভাষী। সারাক্ষণই তার ঠোঁটের কোণায় হাসি লেগে থাকতে দেখলাম, যেন সারাক্ষণই তার চোখের সামনে আনন্দময় কিছু একটা ঘটছে এবং তিনি আনন্দ পাচ্ছেন। ৫ জনকে রুটি খাওয়ানো এবং চা খাওয়ানোর প্রসঙ্গে বললেন, এটা খেয়াল ছাড়া কিছুই না। খেয়ালের বশে মানুষ কত কীই তো করে। আমি বললাম, ৫ সংখ্যাটি কি বিশেষ কিছু? তিনি বললেন, না রে ভাই, আমি পিথাগোরাস না যে সংখ্যা নিয়ে মাথা ঘামাবো। আমি সামান্য কেমিস্ট। বিদায় নিতে গেলাম। তিনি খপ করে আমার হাত ধরে বললেন, পাগল হয়েছেন? দুপুরে খাওয়া দাওয়া করে তবেই যাবেন। আপনি আমার মেয়ের অতিথি। আমি বললাম, ওই ছড়াটা জানেন? আমি আসছি আতকা, আমারে বলে ভাত খা। ভদ্রলোক হাসতে হাসতে ভেঙে পড়লেন, যেন এমন মজার ছড়া তিনি জীবনে আর শোনেননি। তিনি মেয়েকে ডেকে বললেন, ইথেন, তোর চাচু কি বলে শুনে যা। তোর চাচু বলছে, আমি আসছি আতকা, আমারে বলে ভাত খা। আমি পুরোপুরি ঘরের মানুষ হয়ে দুপুরে তাদের সঙ্গে খাবার খেলাম। খাবারের আগে আমাকে টাওয়েল লুঙ্গি দেওয়া হলো। নতুন সাবানের মোড়ক খুলে দেওয়া হলো। আমাকে গোসল করতে হলো। আমি দীর্ঘ জীবন পার করেছি। এই দীর্ঘ জীবনে বেশ কয়েকবার নিতান্তই অপরিচিত জনদের ভালোবাসায় সিক্ত হয়েছি। ওই যে গানটা আছে না, আমারে তুমি অশেষ করেছ, এই কি এই লীলা তব। খাবার টেবিলে ইথেন বলতে লাগলো, বাবা, তুমি চাচুকে মার গল্পটা বলো। কিভাবে তোমাদের বিয়ে হয়েছে সেটা বলো। জামাল সাহেব বললেন, আর একদিন বলি মা। ইথেন বলল, আজই বলতে হবে, কারণ চাচু আর আসবেন না। জামাল সাহেব বললেন, তুমি কি করে জানো উনি আর আসবেন না? ইথেন বলল, আমার মন বলছে। আমার মন যা বলে তাই হয়। জামাল সাহেব গল্প শুরু করলেন। অস্বস্তি নিয়েই শুরু করলেন। জামাল সাহেবের জবানিতে গল্পটা এই রকম।
আমি তখন ক্লাস 8-এ পড়ি। বৃত্তি পরীক্ষা দেব। মন দিয়ে পড়ছি। বৃত্তি পেলে বাবা আমাকে একটা সাইকেল কিনে দেবেন বলেছে। নতুন সাইকেলের লোভে পড়াশোনা, বৃত্তি পাওয়ার লোভে না। একদিন অঙ্ক করছি। হঠাৎ অঙ্ক বইয়ের ভেতর থেকে একটা মেয়ের পাসপোর্ট সাইজের ছবি বের হয়ে এলো। 6-7 বছর বয়সী মেয়ের ছবি। ছবির পেছনে লেখা জেসমিন। একজন সেই ছবি সত্যায়িত করেছেন। যিনি সত্যায়িত করেছেন তার নাম এস রহমান, জেলা জজ। আমি কিছুতেই ভেবে পেলাম না এই ছবি কোত্থেকে এলো। আমার অঙ্ক বই কে ঘাটাঘাটি করবে? বাবাকে ছবিটা দেখালাম। বাবা বললেন, কে এই মেয়ে? আশ্চর্য তো। আচ্ছা যা, খুঁজে বের করছি। এটা কোনো ব্যাপারই না। জেলা জজ রহমান সাহেবের কাছে খোঁজ নিলেই জানা যাবে। ছবিটা রেখে দে, চাইলেই দিবি। আমি আমার সুটকেসে ছবিটা রেখে দিলাম। বাবা কখনো ছবিটা চাইলেন না। বাবার স্বভাবই এইরকম। যে কোনো ঘটনা শুরুতে খুব গুরুত্বের সঙ্গে নেবেন। ঘণ্টা তিনেকের মধ্যে ঘটনা সব গুরুত্ব হারাবে। তার প্রায় 2.5 বছর পরের কথা। ঢাকা কলেজে ভর্তি হতে গিয়েছি। ফর্ম, অ্যাটেন্ডেন্ট, ছবি হেড ক্লার্ক সাহেবকে দিলাম। তিনি সব কিছু খুঁটিয়ে দেখে বললেন, 2 কপি ছবি দিতে হবে। 3 কপি ছবি দিলে কেন? আর এটা তো তোমার ছবিও না। তিনি যে ছবি ফেরত দিলেন সেটা ওই জেসমিন মেয়েটারই ছবি। তবে আগের ছবিটা না, অন্য ছবি। এত সুন্দর ছবি যে একবার তাকালে চোখ ফেরানো অসম্ভব ব্যাপার। আমি জেসমিনের 3য় ছবিটা পেলাম তার 2 বছর পর। রিকশা থেকে নামার পর রিকশাওয়ালাকে মানিব্যাগ বের করে ভাড়া দিচ্ছি। রিকশাওয়ালা বলল, স্যার, মানিব্যাগ থাইকা কি যেন নিচে পড়ছে। আমি তাকিয়ে দেখি একটা ছবি, জেসমিন নামের মেয়েটির ছবি। মেয়েটা এখন তরুণী, সৌন্দর্য লাবণ্যে ঝলমল করছে। ছবিগুলি কোত্থেকে আমার কাছে আসছে তার কোনো হদিস বের করতে পারলাম না। এক ধরনের ভয় আর দুশ্চিন্তায় আমি অস্থির হয়ে গেলাম। সবচেয়ে বড় ভয় পেলেন আমার মা। তিনি পীর সাহেবের কাছ থেকে তাবিজ এনে গলায় এবং কোমরে পরালেন। জামাল সাহেব দম নেবার জন্য থামলেন। আমি বললাম, ছবিগুলি যে একই মেয়ের, সে বিষয়ে আপনি কি নিশ্চিত? তিনি বললেন, হ্যাঁ। জেসমিনের ঠোঁটের নিচের দিকে একটা লাল তিল ছিল। একই রকম তিল আমার মেয়ে ইথেনের ঠোঁটের নিচেও আছে। জেনেটিক ব্যাপার। যাই হোক, সব মিলিয়ে আমি 5 বার মেয়েটির ছবি পাই। আমি যে 5 জনকে চা এবং রুটি খাওয়াই, তার পেছনে হয়তো অবচেতনভাবে 5 সংখ্যাটি কাজ করেছে। আমি বললাম, 3 বার ছবি পাওয়ার ঘটনাটা শুনলাম, বাকি 2 বার কিভাবে পেলেন বলতো? জামাল সাহেব বললেন, শেষের বারটা শুধু বলি। শেষবার যখন ছবি পাই তখন আমি আমেরিকায় মোরহেড স্টেট ইউনিভার্সিটিতে এলাকা লয়েডের ওপর পিএইচডি ডিগ্রির জন্য কাজ করছি। জায়গাটা নর্থ ডকোটায়, কানাডার কাছাকাছি। শীতের সময় প্রচণ্ড ঠান্ডা পড়ে। টেম্পারেচার শূন্যের অনেক নিচ পর্যন্ত নামে। আমি গরম একটা ওভারকোট কিনেছি, তাতেও শীত আটকায় না। একদিন লাইব্রেরিতে গিয়েছি। লাইব্রেরিয়ানের হাতে ওভারকোটের পকেটে রাখা লাইব্রেরি কার্ডটা দিলাম। লাইব্রেরিয়ান কার্ড হাতে নিয়ে বলল, ইয়োর ওয়াইফ ভেরি পেডি। আমি অবাক হয়ে দেখলাম লাইব্রেরি কার্ডের পকেটে জেসমিনের ছবি। এই ছবি কোনো একটা পুরনো বাড়ির ছাদে তোলা। ছাদের রেলিং দেখা যাচ্ছে। রেলিংয়ে কিছু কাপড় শুকাতে দেওয়া হয়েছে। জেসমিন বসা আছে একটা বেতের মোড়ায়। তার হাতে একটা পিরিচ। মনে হয় পিরিচে আচার, কারণ জেসমিনের চারিদিকে অনেকগুলো আচারের বয়াম রোদে শুকাতে দেওয়া হয়েছে। ছবির মেয়েটির সঙ্গে কোনোদিন দেখা হবে ভাবিনি, কিন্তু দেখা হয়ে গেল। দেশে ফিরেছি। বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করেছি। একদিন নিউ মার্কেটে গিয়েছি স্টেশনারি কিছু জিনিসপত্র কিনতে।
হঠাৎ একটা বইয়ের দোকানের সামনে মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। মনে হলো এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাব। কিভাবে নিজেকে সামলালাম জানি না। আমি লাজুক প্রকৃতির মানুষ। সব লাজ লজ্জা বিসর্জন দিয়ে ছুটে গেলাম। মেয়েটির পাশে গিয়ে দাঁড়ালাম। সে চমকে আমার দিকে তাকালো। আমি বললাম, "আপনার নাম কি জেসমিন?" মেয়েটি হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমি বললাম, "আপনি কি কোনো কারণে আমাকে চেনেন?" মেয়েটি না সূচক মাথা নাড়ল। আমি বললাম, "আপনার কিছু ছবি আমার কাছে আছে।" মেয়েটি অবাক হয়ে বলল, "আমার ছবি?" আমি বললাম, "হ্যাঁ, বিভিন্ন বয়সে আপনার ৫টি ছবি আমার কাছে আছে।" বলেই দেরি করলাম না। পকেট থেকে মানিব্যাগ বের করলাম। তখন আমি ৫টা ছবি সব সময় সঙ্গে রাখতাম। আমি বললাম, "এগুলো কি আপনার ছবি?" জেসমিন এবার হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমার কাছে মনে হলো তার ঠোঁটের কোণে হালকা হাসির রেখা। আমি বললাম, "এই ছবিগুলি আমার কাছে কিভাবে এসেছে আমি জানি না। আপনার কি কোনো ধারণা আছে?" জেসমিন কোনো জবাব দিল না। আমি বললাম, "আমি কি আপনার সাথে কোথাও বসে ১ কাপ চা খেতে পারি?" মেয়েটি বলল, "আমি চা খাই না।" আমি বললাম, "তাহলে আসুন, আইসক্রিম খাই। এখানে ইগলু আইসক্রিমের একটা দোকান আছে।" মেয়েটি বলল, "আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে না।" আমি বললাম, "আপনাকে আইসক্রিম খেতে হবে না। আপনি আইসক্রিম সামনে নিয়ে একটু চুপচাপ বসে থাকবেন। প্লিজ, প্লিজ, প্লিজ।" জেসমিন বলল, "আচ্ছা, তাহলে চলুন।" আমি ৭ দিনের মাথায় জেসমিনকে বিয়ে করলাম। বাসর রাতে সে বলল, "ছবিগুলি কিভাবে তোমার কাছে গিয়েছে আমি জানি। কিন্তু তোমাকে বলবো না। তুমি জানতেও চেও না।" আমি জানতে চাইনি। এই গ্রহের সর্বশ্রেষ্ঠ মেয়েটিকে স্ত্রী হিসেবে পেয়েছি, আর কিছুই আমার প্রয়োজন নেই। তাছাড়া কম জানার ব্যাপারটার মধ্যে একটা সুখ আছে। ইগনোরেন্স ইজ ব্লেস। আপনি কি জেসমিনের ৫টা ছবি দেখতে চান? আমি বললাম, "হ্যাঁ, চাই।" জামাল সাহেব বলল, "আপনি ছবি দেখে চমকাবেন।" আমি ছবি দেখলাম এবং সত্যিই চমকালাম। অবিকল ইথেন। দুজনকে আলাদা করা অসম্ভব বলেই মনে হলো। জামাল সাহেব বললেন, "আমি পড়াই বিজ্ঞান, যে বিজ্ঞান রহস্য পছন্দ করে না। কিন্তু আমার জীবন কাটছে রহস্যের মধ্যে। অদ্ভুত না?" আমি বললাম, "অদ্ভুত তো বটেই। আচ্ছা, ছাদে জেসমিনের যে ছবিটা তোলা হয়েছে, চারিদিকে আচারের বয়াম, সেই বাড়িটা কি কখনো দেখেছেন?" জামাল সাহেব বললেন, "সেই রকম কোনো বাড়িতে জেসমিনেরা কখনোই ছিল না। ছবি বিষয়ে এটুকুই শুধু জেসমিন আমাকে বলেছে।" আমি বিদায় নিয়ে ফিরছি। জামাল সাহেব আমাকে গেট পর্যন্ত এগিয়ে দিলেন। শেষ মুহূর্তে বললেন, "আমার মেয়ে ইথেন কিছুদিন আগে হঠাৎ করে আমাকে বলল, তার মার ছবি কিভাবে আমার কাছে এসেছে তা সে জানে, তবে আমাকে কখনো বলবে না।" আমি বলেছি, "ঠিক আছে মা, বলতে হবে না।"